ইসিতে প্রধান দুই দল শান্তি কমিটি গঠন আর ভোটার মাইগ্রেশনের অভিযোগ বিএনপির, নারী কর্মীদের উপর হামলা ও হেনস্থার অভিযোগ জামাতের। দিশেহারা হয়ে মিথ্যার আশ্রয় নিচ্ছে একটি দল, অভিযোগ ডাক্তার শফিকের এক্স অ্যাকাউন্ট হ্যাককারীর পরিচয় উন্মোচনের হুঁশিয়ারি। বিভ্রান্তি ছড়াচ্ছে জামাত, অভিযোগ মির্জা ফখরুলের। আমিনের এক্স অ্যাকাউন্ট হ্যাক হলে এত পরে জিডি কেন, প্রশ্ন মাহাদি আমিনের। 22 বছর পর কাল খুলনা যাচ্ছেন তারেক রহমান, দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ নির্বাচনী সমাবেশের আশা নেতাদের। নির্বাচনে ইইউ এর পর্যবেক্ষণকে গুরুত্বপূর্ণ বললেন প্রধান উপদেষ্টা, সহিংসতার শঙ্কায় পররাষ্ট্র উপদেষ্টার উদ্বেগ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। নির্বাচনী মাঠের প্রচারণায় একে অপরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ করল বিএনপি জামাত। শান্তি কমিটি গঠন, আসনের বাইরের লোকেদের প্রচারণায় অংশ নেওয়া সহ জামাতের বিরুদ্ধে অভিযোগ ছুড়েছে বিএনপি। আর জামাত তাদের নারী কর্মীদের ওপর হামলা ও হেনস্থা সহ নানান অভিযোগ করেছে বিএনপির বিরুদ্ধে। তাদের আমিরের অ্যাকাউন্টে একটি মহল হ্যাক করেছে বলেও দাবি করেছেন জামাতের নির্বাচনী পরিচালনা কমিটির সদস্যরা। বিস্তারিত জানাচ্ছেন সৈকত সাদিক। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও জামায়াতে ইসলাম দুই দল ভোটের মাঠে চালাচ্ছে নির্বাচনী যুদ্ধ। সভা সমাবেশের বক্তৃতায় চলছে বাকযুদ্ধ। রবিবার নির্বাচন কমিশনে ভোটের মাঠে নানা অসঙ্গতি নিয়ে যান বিএনপির 4 সদস্যের নির্বাচনী পরিচালনা কমিটি। নজরুল ইসলাম খানের নেতৃত্বাধীন এই কমিটি সিইসির সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। পরে সাংবাদিকদের বলেন, নির্বাচনের দিন দায়িত্ব পালনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে আইনে যাদের উল্লেখ করা হয়েছে শুধু তাদেরই রাখা হোক। বিএনসিসি, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর, এরা ছাত্র, তাদেরকে নির্বাচনী কাজে যুক্ত করার একটা কথা হচ্ছিল। ইতিহাসে প্রথমবারের মতো এই সিদ্ধান্ত নেওয়ার কথা আমরা শুনেছি। এটা এখনো চূড়ান্ত কিছু হয় নাই হয়তো, কিন্তু আমরা জেনে এটা আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা নির্বাচন কমিশনকে বলেছি যে ইয়াং বয়সে এত ছাত্র, তাদেরকে সংসদ নির্বাচনের মতো একটা মানে জটিল রাজনৈতিক প্রক্রিয়ায় সম্পৃক্ত করা ঠিক হবে না। জামায়াতের নাম উল্লেখ না করে তাদের শান্তি কমিটি গঠন, বহিরাগতদের দিয়ে প্রচারণা, ভোটার মাইগ্রেশন সহ নানা অভিযোগ তুলে ধরেন। আমরা নির্বাচন কমিশনকে অবহিত করেছি যে বিভিন্ন কিছু রাজনৈতিক দলের, নির্দিষ্ট কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাদের নির্বাচনী এলাকার বাইরে অন্য নির্বাচনী এলাকায় কাজ করছে। নির্বাচন কমিশনকে এর আগেও বলেছিলাম যে গত প্রায় 1-1.5 বছরের মধ্যে ঢাকা মহানগরী সহ দেশের বিভিন্ন এলাকায় প্রচুর ভোটারের মাইগ্রেশন হয়েছে। পরে জামায়াতের পক্ষে নারী প্রতিনিধি নিয়ে সিইসির সঙ্গে দেখা করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। নির্বাচনী প্রচারণায় নারীদের বাধা দেওয়ার বিষয়টি কমিশনে অভিযোগ দেন। দাবি করেন জামায়াতের আমিরের এক্স হ্যান্ডেল অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে। সাইবার সিকিউরিটি আইনে মামলা করার জন্য আমরা প্রস্তুতি নিয়ে অলরেডি সে সমস্ত কাগজপত্র আমরা অনলাইনে জমা দিয়েছি, ফিজিক্যালি আমরা গিয়ে সেখানে জমা দেব। এই ধরনের কার্যক্রম খুবই ঘৃণিত এবং ধিক্কারজনক কার্যক্রম। রাজনৈতিকভাবে দলের শীর্ষ নেতা এবং অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের অ্যাকাউন্ট হ্যাক করে খুবই আপত্তিকর কিছু কথা সেখানে দেওয়া হয়েছে। অথচ যখন এই কথাগুলো তারা আমাদের অ্যাকাউন্টে হ্যাক করে দিয়েছেন, এর মাত্র 20 মিনিট আগেই বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ঢাকার একটি জনসভায় কেরানীগঞ্জের, তখন তিনি নারীদের শিক্ষা নিয়ে আলোচনা করেছেন। এ সময় তিনি আরও দাবি করেন জামায়াতের সমর্থনে বিএনপি ভয় পেয়ে ভিত্তিহীন অভিযোগ করছে। মানে এই সমস্ত আজগুবি অভিযোগ কোনো সুস্থ মাথা থেকে আসতে পারে না। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা।
সারা দেশে জামাতের গণজোয়ার দেখে একটি দল দিশেহারা হয়ে এখন মিথ্যার আশ্রয় নিচ্ছে। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান একথা বলেছেন। বলেন, এদের হাতে ক্ষমতা গেলে দেশের অস্তিত্ব থাকবে না। তার এক্স হ্যান্ডেল হ্যাক করে নোংরামি করছে একটি দল অভিযোগ করে জামাত আমির হুঁশিয়ার করে দেন, নারীদের সম্মান নিয়ে টানাটানি করলে তা বরদাস্ত করা হবে না। ওমর ফারুকের রিপোর্ট। নির্বাচনী প্রচারণার ১১তম দিনে নিজ নির্বাচনী আসন ঢাকা ১৫ এর গণসংযোগ ও পথসভায় অংশ নিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রবিবার বিকেলে মিরপুরের ২২ টিকিতে গণসংযোগ করেন জামায়াত আমির। পরে ইব্রাহিমপুরের পথসভায় অংশ নেন তিনি। বলেন, সারা দেশে জামায়াতের গণজোয়ার দেখে একটি দল দিশেহারা হয়ে এখন মিথ্যার আশ্রয় নিচ্ছে। এদের হাতে দেশের দায়িত্ব দিলে এই দেশের কোনো অস্তিত্ব এরা রাখবে না। এরা খাবলে খামছে, কামড়ে আবার ৫৬,০০০ বর্গ মাইলের ১৮ কোটি মানুষকে শেষ করে দিবে। এরা কত বেপরোয়া, একটা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। পাগল হয়ে লাভ নাই। মাঘ মাস মাথা ঠান্ডা রাখো, চৈত মাস আসতেছে, তখন গরম করবে। এ সময় তিনি আরো বলেন, এক্স অ্যাকাউন্ট হ্যাক করে নোংরামি শুরু করেছে একটি দল। তাদের পরিচয় উন্মোচন করার কথাও বলেন তিনি। গত রাতে আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরা একটা পোস্ট কোন একটা বিপদগামী দিয়ে বসেছে, আর এইটা নিয়ে কিছু মানুষ হই হই রই রই শুরু করে দিছে। হ্যাঁ, আমরা ডাকাত ধরে ফেলেছি। কোন জায়গা থেকে এটা করা হয়েছে এটা আমরা চিহ্নিত করে ফেলেছি। ইতিমধ্যে জাতির সামনে আমরা উন্মুক্ত করে দিয়েছি। একদম ফকফকা উজ্জ্বল ভাবে আমরা জাতির সামনে এটা তুলে ধরবো। মনে রাখবেন, হাসিনার মতো ফ্যাসিস্টকে পরোয়া করি না, অন্য কোনো ফ্যাসিস্টকে পরোয়া করার কোনো প্রশ্নই উঠে না। বাংলাদেশে ফ্যাসিবাদ ফেরাতে না চাইলে গণভোটে হা ভোট দেওয়ার আহ্বান জানান জামায়াতের আমির। প্রতিশ্রুতি দেন বিদেশে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনারও। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা। এর আগে শেরপুরে নির্বাচনী সমাবেশে জামাতের আমির বলেন, 4 ধর্মের মানুষকে নিয়ে সুন্দর বাগান বানাতে চায় তার দল। ধর্মে বর্ণে কোনো ভেদাভেদ করবে না তারা। যোগ্য মানুষ যোগ্য কাজ পাবে। দুপুরে শেরপুর জেলা শহরের পৌর পার্ক মাঠে এই নির্বাচনী সমাবেশে ডক্টর শফিকুর রহমান আরও বলেন, এদেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান 4টি ধর্মের মানুষের দেশ। জোর করে একের ধর্ম অন্যের ওপর চাপানোর অধিকার কারোরই নেই। নির্বাচন নিয়ে কেউ সন্ত্রাস করতে চাইলে পাল্টা জবাব দেবেন বলেও হুঁশিয়ারি করে দেন জামাতের আমির। 12 তারিখ হ্যাঁ ভোট ও দাঁড়িপাল্লা বিজয় নিশ্চিত করতে ঘরে ফিরে শুকরানা নামাজ আদায়েরও আহ্বান জানান। এর আগে ডক্টর শফিকুর রহমান শেরপুরের ঝিনাইগাতিতে ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে ঘিরে বিএনপির সাথে সংঘর্ষে নিহত শ্রীবর্দী উপজেলা জামাতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের গ্রামের বাড়ি গোপাল খিলায় যান। সেখানে নিহতের কবর জিয়ারত করেন। তার বৃদ্ধ বাবা, স্ত্রী ও 2 সন্তানকে সান্ত্বনা দেন। আমি আমার মাদেরকে কিভাবে সম্মান করি, আমার মায়েরা তার সাক্ষী। বাংলাদেশের 9 কোটি মা সাক্ষী। আমার টুইটার, যেটাকে এখন এক্স বলা হয়, এই অ্যাকাউন্ট হ্যাক করে এখন থেকে ধরেন 15 ঘন্টা আগে অত্যন্ত বাজে, অরুচিকর, কুরুচিপূর্ণ মাদেরকে নিয়ে একটা বক্তব্য দিয়ে দিছে আমারটা হ্যাক করে। একটা দল দেখলাম যে হই হই রই রই করে মিছিল শুরু করে দিচ্ছে। যারা মাদেরকে সম্মান করতে জানে না তারা এখন মিছিল শুরু করে দিল। মানে এই কাজ কে করেছে? ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাই না। আমার বক্তব্য, আমার কর্মসূচি, আমার পরিকল্পনাকে তুমি তোমার বক্তব্য, আদর্শ, কর্মসূচি, পরিকল্পনা দিয়ে মোকাবেলা করো। এই চূড়াই পথে, নোংরা পথে কেন? আলহামদুলিল্লাহ, এখন আমার অ্যাডমিনের কন্ট্রোলে আবার এটা ফিরে এসেছে 7 ঘন্টা পরে ওই ঘটনা ঘটার। এতে সাময়িক যদি কোনো মা ওদের অপতথ্যের কারণে কষ্ট পেয়ে থাকেন, আমি তাদের কাছে ক্ষমা চাই। আবার আপনারা ভাই সাবধান, লিখে দিয়েন না যে উনার টুইটারে উনি বাজে মন্তব্য দেওয়ার জন্য উনি আবার ক্ষমা চেয়েছেন। আপনারা কিন্তু এটা করেন মাঝে মাঝে। দীর্ঘ সময় পর ভোট দেওয়ার অপেক্ষায় দেশের জনগণ। ষড়যন্ত্র করে কেউ নির্বাচন বানচাল করতে পারবে না বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরো বলেন, জামাত জনগণকে বিভ্রান্ত করতে মিথ্যে তথ্য ছড়াচ্ছে। সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের 1 নং ওয়ার্ড কাজীপাড়ায় নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, মা বোনেরা যারা এনজিওতে সুদের ঋণ নিয়েছে এবং কিস্তি দিতে হচ্ছে, বিএনপি ক্ষমতায় আসলে সেই কিস্তির দায়িত্ব সরকার নেবে।
এবং নারীদের জন্য ফ্যামিলি কার্ডেরও ব্যবস্থা করা হবে। বলেন, বিগত 17 বছর দেশের মানুষ ফ্যাসিস্ট শাসনে নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে। সেই অন্ধকার সময় পেরিয়ে এখন জনগণের হাতে আবারও দেশের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ এসেছে। তাই ভুল করার সুযোগ নেই, সঠিক সিদ্ধান্ত নিতে হবে। প্রশাসন, পুলিশ, মিলিটারি তারা কেন্দ্রীয় ভোট করছে, সবাই চায়। তাহলে আমাদের একটা সুযোগ আসছে, এই সুযোগে আমরা সঠিকভাবে আমরা প্রত্যেকেই আমাদের ভোটটা দিতে পারবো, তাই নয়? জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক হলে কেন দীর্ঘ সময় পর থানায় জিডি করা হলো? সংবাদ সম্মেলনে প্রশ্ন করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন। তিনি বলেন, জামাত আমিরের এক্স অ্যাকাউন্টে নারীদের নিয়ে যে পোস্ট তা সত্য হলে এটি অত্যন্ত দুঃখজনক। জামাতের আমিরের এই পোস্ট দেওয়া এবং অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়ার যে দাবি করা হয়েছে সঙ্গত কারণেই তার প্রেক্ষিতে প্রশ্ন উঠে যে নারী বিদ্বেষী একটি পোস্টের প্রায় 9 ঘন্টা পর দেশব্যাপী তুমুল সমালোচনার মুখে রাত 1টার দিকে আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক। আমরা সবাই জানি কোনো গুরুত্বপূর্ণ বা ভেরিফাইড অ্যাকাউন্ট হ্যাক হলে প্রথম ও প্রধান দায়িত্ব হলো দ্রুততম সময়ে জনগণকে অবহিত করা, মিডিয়াকে অবহিত করা, যেন কোনো বিভ্রান্তি না ছড়ায় এবং যেন সবাই সতর্ক থাকতে পারেন। কিন্তু এখানে দেখা গেল সেই বিকেল প্রায় 4:30টার দিকে যে পোস্ট, সেটা জনগণের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ার অনেক পরে হ্যাকিংয়ের দাবি তোলা হলো। এতে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, এই দাবিটা আদৌ কতটা বিশ্বাসযোগ্য। এমনকি উক্ত সময়ের মধ্যে জামাত আমিরের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কিন্তু আমরা দেখেছি অনেকগুলো পোস্ট হয়েছে নির্বাচনী প্রচারণার, কিন্তু সেই এক্স অ্যাকাউন্ট যে হ্যাক হয়েছে এ নিয়ে একটি পোস্টও আমরা দেখিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামীকাল সোমবার খুলনা বিভাগ সফর করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ 22 বছর পর নির্বাচনী জনসভায় যোগ দিতে খুলনায় যাচ্ছেন তিনি। সফরে তিনি খুলনা ও যশোরে 2টি নির্বাচনী সমাবেশে ভাষণ দেবেন। এর আগে বিএনপি চেয়ারম্যান সবশেষ 2004 সালে খুলনা সফর করেছিলেন। দীর্ঘ 2 দশক পর তার এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয় নেতারা। খুলনা থেকে আতিয়ার পারভেজের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুম মনি শুভ। নির্বাচনী জনসভার অংশ হিসেবে 22 বছর পর খুলনার মাটিতে পা রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার খুলনা মহানগর ও জেলা বিএনপির আয়োজনে নির্বাচনী জনসমাবেশে বক্তব্য রাখবেন তিনি। বিএনপি চেয়ারম্যানের খুলনাঞ্চল সফর ঘিরে মহানগর ও জেলা বিএনপি ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো নিয়েছে নানা কর্মসূচি, মিছিল, স্লোগান আর প্রচারণায় মুখর পুরো নগরী। সমাবেশ সফল করতে সমন্বয়, আবাসন, শৃঙ্খলা, মিডিয়া সহ 6টি উপকমিটি গঠন করা হয়েছে। তৈরি হয়েছে বিশাল মঞ্চ। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হলে বিএনপি কি কর্ম প্রণয়ন এবং বাস্তবায়ন করবে সে বিষয়ে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আগামী 2রা ফেব্রুয়ারি তার এই ঐতিহাসিক জনসভায় বক্তৃতা করবেন। আমাদের প্রিয় নেতা আসাতে লক্ষ লক্ষ লোক জমায়েত হবে এবং এই অঞ্চলের মানুষকে বার্তা, এটার বন্ধ মিল কারখানা চালু করতে হবে এবং শ্রমিকদের ন্যায্য দাবি দেওয়া পূরণ হবে ইনশাল্লাহ। নেতাকর্মীরা জানান, সকাল 10টায় খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে জনসমাবেশ হবে। খুলনা মহানগর, জেলা ও পার্শ্ববর্তী কয়েকটি এলাকার বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে এই জনসমাবেশ দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ নির্বাচনী সমাবেশ হবে বলে আশা তাদের। প্রায় 8 লাখ মানুষের উপস্থিতির টার্গেট নিয়ে কাজ করছেন নেতাকর্মীরা। খালি নিরাপত্তা না, সার্বিক বিষয় নিয়েই আমরা কাজ করছি। আমরা মাঠ পরিদর্শন করেছি, আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক করেছি। খুলনা মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে, তারা তারেক রহমানকে দেখবেন এবং তার কণ্ঠ থেকেই বেরিয়ে আসবে খুলনার উন্নয়নের আগামীর সম্ভাবনা। জনসভায় তারেক রহমান খুলনা সহ অত্র অঞ্চলের উন্নয়নের কথা বলবেন বলে জানিয়েছেন নেতারা। বাংলাদেশের মানুষ এখন যে দলের দিকে তাকিয়ে আছে সেটা জাতীয়তাবাদী দল। সে দলের নেতা জনাব তারেক রহমান দীর্ঘ 22 বছর পর আসছেন। স্বাভাবিকভাবেই লক্ষ লক্ষ লোকের সমাগম হবে, এটাই স্বাভাবিক। 2004 সালে সবশেষ খুলনায় তৃণমূল বিএনপির প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়েছিলেন তারেক রহমান। সিরাজুম মনি শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। দর্শক, এই মুহূর্তে খুলনার খালিশপুর প্রভাতী স্কুল মাঠে বিএনপি নির্বাচনী জনসভাস্থলে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। রেমান, সমাবেশের প্রস্তুতি কেমন দেখছেন?
জি, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান খুলনায় আসবেন দীর্ঘদিন পর। এই তারেক রহমানের আশাকে উপলক্ষ করে আমরা খুলনা শহরে জমজমাট অবস্থান দেখতে পাচ্ছি এবং এমনিতেই খুলনা বিএনপির যে সাংগঠনিক কাঠামো যেটি আসলে সারা বাংলাদেশের চেয়ে একটু ব্যতিক্রম আমরা দেখছি এবং এখানে সাজ রব আজকে সারাদিন আমরা এখানে প্রস্তুতি দেখেছি এবং মঞ্চ থেকে শুরু করে পুরো আয়োজন কিন্তু শেষের দিকে। আমরা এই নির্বাচনী এলাকায় যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল, যিনি বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক, তার কাছ থেকে আসলে জানবো প্রস্তুতির সবশেষ কী অবস্থা। ধন্যবাদ। প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের প্রাণের নেতা যিনি আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে মাঠে নেমেছেন সেই নেতাকে বরণ করার জন্য প্রস্তুত। আমাদের এই অঞ্চল শ্রমিক অঞ্চল, শিল্প অঞ্চল ছিল, সেটা এখন মৃত্যু নগরীতে পরিণত হয়েছে। শ্রমিক ভাড়া চাচ্ছে তাদের নেতা তাদের কাছে আসুক, তাদের কথা শুনুক, আবার নতুন করে শ্রমিক অঞ্চলকে ঢেলে সাজিয়ে আধুনিক শ্রমিক বান্ধব একটা পরিবেশ তৈরি করে শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ করে দিক। জি, আপনাকে ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি আজিজুল বাড়ি হেরাল রয়েছেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক। আপনারা মানে তারেক রহমানের কাছ থেকে কি প্রত্যাশা করছে খুলনার সাধারণ মানুষ? দেখেন, সবচেয়ে বড় প্রত্যাশা হলো যে খুলনার মানুষ নির্বাচনী উৎসবে মেতে উঠেছে, একটা নির্বাচনী আবেগ বইছে। ঠিক সেই সময় তারেক রহমান আমাদের এই অঞ্চলে আসছেন। আপনি দেখেছেন যে আমাদের দল বিএনপি যতটা না প্রস্তুতি গ্রহণ করছে তার থেকে জনগণ বেশি উৎসাহ প্রকাশ করছে, উৎসাহ উদ্দীপনা রয়েছে তারেক রহমানকে বরণ করে নেবার জন্য। আমরা চাই যে তারেক রহমান এইখানে যে কথাগুলো বলবেন, ইনশাল্লাহ আমাদের যে অর্থনৈতিক পলিসি আছে 8 দফা 10 দফা, সেই পলিসির মধ্যেই কিন্তু খুলনার উন্নয়নের কথা বলা হয়েছে, যেমন শ্রমিক বান্ধব এলাকা এবং কর্মসংস্থান। আমরা যে 1 কোটি কর্মসংস্থানের কথা বলছি, আমাদের জুট মিলগুলো খোলা হয়ে গেলে অনেক কর্মসংস্থান হবে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই অনুষ্ঠানে এসেছেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। আপনারা তো এসেছেন জাতীয় যুবদল অঙ্গ সংগঠন, আপনাদের অবস্থান থেকে আপনারা তারেক রহমানকে স্বাগত জানাতে খুলনায় কি প্রস্তুতি নিচ্ছেন? সারা বাংলাদেশে যে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে জনগণের মধ্যে যে উচ্ছ্বাস এবং যে উদ্দীপনা বিরাজ করছে, সেটা এই খুলনাতেও আমি আস্তে আস্তে দেখে আসলাম। জনগণের মধ্যে উদ্দীপনাটা অনেক বেশি। ইতিমধ্যে তিনি বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য একজন রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। আর যুবদলের নেতাকর্মীরা অত্যন্ত অধীর আগ্রহ অপেক্ষা করছে ওনাকে বরণ করে নেওয়ার জন্য। এখানে যুবদলের পক্ষ থেকে ব্যাপক যুব সমাগম হবে ইনশাল্লাহ। যুব সমাগম হবে, এখানে অনেক লোকজন আসছে। এখানে শফিকুল আলম তুহিন আছেন, খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক। তাদের প্রস্তুতিও রয়েছে, তারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন তারেক রহমানের জন্য। সেই আগ্রহ সেই তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা শেষ হতে যাচ্ছে রাত পোহালেই। তার কাছ থেকে জানবো তাদের কি অবস্থান। ধন্যবাদ আপনাকে। দীর্ঘ 22 বছর পরে আমাদের দলের মজলুম নেতা বলবো, এদেশের লাখো কোটি যুবক, লাখো কোটি মানুষের প্রাণপ্রিয় নেতা, আগামী দিনে যিনি স্বপ্নদ্রষ্টা হিসাবে জাতির সামনে আবির্ভূত হয়েছেন, সেই নেতা দেশনায়ক তারেক রহমান খুলনায় আসছেন। খুলনার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন সকাল হবে আর কখন উনি এই মঞ্চে আসবেন, সেই অপেক্ষায় খুলনার মানুষ অপেক্ষা করছে। ব্যাপক উচ্ছ্বাস, উদ্দীপনা আর উন্মাদনা নিয়ে আজকে খুলনার মানুষ অপেক্ষা করছে। ইনশাল্লাহ আগামীকাল সকাল 8টার মধ্যেই এই মাঠ ভরে খুলনা নগরী একটি তারেক রহমানের জনসভার নগরীতে পরিণত হবে ইনশাল্লাহ। আসলে এখন এই যে রাত প্রায় 11:15, এখনো কিন্তু আমরা মাঠে অনেক নেতাকর্মী, সাধারণ মানুষ উৎসুক জনকে দেখতে পাচ্ছি। আসলে তারেক রহমান কালকে কি দিক নির্দেশনামূলক বক্তব্য দেয় সেটি শোনার অপেক্ষায় শুধু খুলনার মানুষ না, সারা দেশের মানুষ। ধন্যবাদ সিকান্দার রহমান। দীর্ঘ অপেক্ষার শেষে আগামীকাল প্রথমবারের মতো যশোরে যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সেখানে সদর উপজেলা উপশহর মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি। তার এই সফরকে কেন্দ্র করে জেলা জুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। জেলা শহর থেকে শুরু করে গ্রামগঞ্জ সর্বত্রই ছেয়ে গেছে ব্যানার, ফেস্টুন ও পোস্টারে। জনসভা স্থল সাজানো হয়েছে নতুন রঙে, মাইকিং চলছে দিনভর, চলছে আনন্দ মিছিল। নেতাকর্মীদের পদচারণায় মুখর উপশহর মাঠ। এই সফর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা দলের নেতাকর্মীদের। নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত হবে বলেও প্রত্যাশা তাদের। সব মিলিয়ে যশোরের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ দিনের অপেক্ষা। হাজারো মানুষের প্রত্যাশা আর উৎসাহের কেন্দ্রে তারেক রহমানের এই জনসভা। কি বার্তা দেন তিনি, সেদিকেই এখন তাকিয়ে পুরো যশোর।
এই 1 ঘন্টা সফরে তিনি যশোর, নড়াইল, ঝিনাইদহ, বাঁকুড়া, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর এই 7টি জেলা ধানের শীষ প্রতীকের প্রার্থীদের তিনি পরিচয় করিয়ে দেবেন এবং আগামী দিনে বিএনপি যদি জনগণের ভোটে নির্বাচিত হতে পারে সেক্ষেত্রে বিএনপির কর্মপরিকল্পনা অর্থাৎ দেশ গঠনে, জাতি গঠনে এবং বিভিন্ন সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে বিএনপি ভাবনা তিনি তথ্য করবেন। প্রচার প্রচারণার একাদশ দিনেও ব্যস্ত সময় পার করছে বিএনপির প্রার্থীরা। চাইছেন ধানের শীষের পক্ষে ভোট। উস্কানি, অপবাদ ও অপসংস্কৃতির ফাঁদে পা না দিতে নেতাকর্মীদের আহ্বান জানান ঢাকা 8 আসনের বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। একই সাথে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ভোটের রাজনীতি করারও আহ্বান জানান তিনি। নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন ঢাকা 6 আসনের বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। বিস্তারিত জানাচ্ছেন শুভ মাহফুজ। রবিবার সকালে খিলগাঁও বাজার ও আশপাশের এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য প্রার্থী মির্জা আব্বাস। উস্কানি, অপবাদ ও অপসংস্কৃতির ফাঁদে পা না দিতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। একই সাথে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ভোটের রাজনীতি করার আহ্বানও জানান মির্জা আব্বাস। আগে আমরা নির্বাচন করেছি, এখন বেশিরভাগ কথাবার্তা বলি নাই। এখনকার বাচ্চা ছেলেগুলো বেশিরভাগ কথাবার্তা বলছে, যেটা আসলে খুব ইরিটেটিং। ওরা চাচ্ছে ওদের কাছে আমরা এখন শিখি, কিন্তু আমরা শিখতে চাই না। অপসংস্কৃতিতে আমরা ঢুকতে চাই না। যে সমস্ত নির্বাচনের যে নর্মাল যে কাজগুলো আছে তার বাইরে তারা, আপনি খেয়াল করে দেখবেন যে কিছু কিছু প্রার্থী তাদের মুখে শুধু আমারই নাম, অন্য কোনো নাম নাই। তারা ভোটও চায় না, শুধু আমার বিরুদ্ধে কথা বলছে, অনর্গল। রাজধানীর সূত্রাপুরের 44 নম্বর ওয়ার্ডে প্রচারণা চালান ঢাকা 6 আসনের বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। দিনব্যাপী পুরান ঢাকার অলিগলিতে নিজ সংসদীয় আসনে গণসংযোগ করেন তিনি। এ সময় ইশরাক হোসেন জানান, নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করে যাবেন তিনি। প্রতিদ্বন্দ্বী দলের উস্কানিমূলক বক্তব্যে নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বানও জানান তিনি। আমাদের প্রতিদ্বন্দ্বী দলগুলোর পক্ষ থেকে যে কোনো উস্কানিমূলক আচরণ বা উস্কানিমূলক বক্তব্যের ফাঁদে আমরা পাড়া দিব না। বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপুল জনসমর্থন সারা দেশব্যাপী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাই কোনোভাবেই আমাদের এই জনসমর্থন এটিকে কোনোভাবে বিপথে নিয়ে যাওয়ার কোনো অপচেষ্টা, সেটিকে আমরা সফল হতে দেব না ইনশাআল্লাহ। রাজধানীর সুলমাইদে গণমিছিল করেছে ঢাকা 11 আসনে বিএনপি প্রার্থী ডক্টর এম এ কাইয়ুম। নির্বাচিত হলে এলাকার মানুষের পাশে থাকার আশ্বাস দেন তিনি। এদিকে রাজধানীর কামরাঙ্গীরচর থানা বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে নির্বাচনী জনসভা করেছেন ঢাকা 7 আসনের প্রার্থী হামিদুর রহমান হামিদ। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। দেশের গণতন্ত্র রক্ষায় ধানের শীষের ভোট চান তিনি। নাগরিক সুবিধা বঞ্চিত ঢাকা 9কে নিরাপদ, গণতান্ত্রিক ও উন্নয়নের কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। খিলগাঁওয়ের 3 নং ওয়ার্ডে এক মতবিনিময় সভায় এমন আশ্বাস দেন তিনি। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বয়কটের আহ্বান জানিয়েছেন এনসিপি নেতারা। রংপুরের কাউনিয়ায় রংপুর 4 আসনের জোট প্রার্থী আক্তার হোসেনের নির্বাচনী পথসভায় তারা অভিযোগ করেন, ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়ে ক্ষমতায় আসতে চায় বিএনপি। গণভোটে তারা লোক দেখানো হ্যাঁ ভোটের প্রচারণা করলেও ভেতরে তারা নায়ের পক্ষে। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট, ক্যামেরায় শাহনিওয়াজ জনি। সন্ধ্যায় স্থানীয় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের পথসভায় শাপলাকলি প্রতীক নিয়ে শুভেচ্ছা জানান 11 দলীয় জোট নেতারা। পথসভায় বিএনপির বিরুদ্ধে কঠোর সমালোচনা করেন এনসিপির শীর্ষ নেতারা। বলেন, চাঁদাবাজদের টাকা নিয়ে ভোটে আসেনি 11 দল, জনতার উপর ভর করে নির্বাচনে এসেছে। আমরা চাঁদাবাজদের অর্থ নিয়ে নির্বাচন করতে আসি নাই, আমরা টেন্ডারবাজদের অর্থ নিয়ে নির্বাচন করতে আসি নাই, আমরা ঋণ খেলাপিদের জীবনকে জাহান্নাম বানায় দিতে আসছি। আমরা চাই জনতার উপর নির্ভর করে, জনতার বৈধতা নিয়ে আক্তার হোসেন আগামীতে সংসদে যান। বক্তারা অভিযোগ করেন, বিএনপি দিল্লির গ্রিন সিগন্যাল নিয়ে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে এবং জনসেবার নামে মিথ্যা আশ্বাস দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। যারা ফেলানীকে শহীদ করে কারাগারে ঝুলিয়েছিল
যাদের কারণে আবরার ফাহাদ শহীদ হয়েছিল, যাদের বিরুদ্ধে কথা বলে শরীফ ওসমান হাদি শহীদ হয়েছে, যাদের বাধায় তিস্তা পারের জনগণ তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন পায়নি, তাদের সাথে আবারও বন্ধুত্ব করার চেষ্টা করা হচ্ছে। আবারও দিল্লির গ্রিন সিগন্যাল নিয়ে বাংলাদেশের ক্ষমতায় আরোহণের চেষ্টা করা হচ্ছে। তারা বলেন দেশের স্বার্থ নয় বরং বিদেশি প্রভাবেই বিএনপির রাজনীতি পরিচালিত হচ্ছে। আগামী 12 তারিখের নির্বাচনে বিএনপিকে লাল কার্ড দেখিয়ে রাজনীতি থেকে বিদায় করার আহ্বান জানান নেতারা। ওরা বলছে মানুষকে হেলথ কার্ড দেবে, কিন্তু হেলথ কার্ডটা ঘরের মধ্যে থাকবে। আমাদের গর্ভবতী মায়েরা হেলথ কার্ডটা নিয়ে আবারও তাদেরকে হসপিটালেই আসতে হবে। স্পষ্ট করে বলতে চাই, আমরা হাসিনার গুলির সামনে দাঁড়ানো মানুষ, আমরা ফেসিবাদকে দাঁড়ানো মানুষ, আমরা দিল্লির রক্ত চক্ষুকে বাংলাদেশ থেকে নত করার মানুষ। বিকালে পীরগঞ্জে জুলাই বিপ্লবে নিহত শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন এনসিপি নেতারা। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, কাউনিয়া, রংপুর। জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী প্রচারণার সার্বিক চিত্র খুবই ইতিবাচক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকদের উপস্থিতি দেশের গণতন্ত্রকে পুনর্জীবিত করার ক্ষেত্রে আস্থা তৈরি করবে। ইউরোপীয় চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ চেয়ারপারসন নুরিয়া লোপেজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা এই মন্তব্য করেন। ইইউ এর সাথে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়েও আলোচনা দ্রুত শুরুর তাগিদ দেন প্রফেসর ইউনূস। বিনিয়োগ বাড়াতে এবছরই বাংলাদেশ ও ইইউ যৌথভাবে ব্যবসায়িক ফোরাম আয়োজনে ইউরোপীয় ইউনিয়নের প্রস্তুতির কথাও জানান নুরিয়া লোপেজ। আসন্ন নির্বাচনে সহিংসতার আশঙ্কা করছে সরকার। একথা জানিয়ে উদ্বেগ প্রকাশ করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, সহিংসতা নিরসনে ব্যবস্থা নিচ্ছে সরকার। এবারে নির্বাচনে 55% বেশি ভোট পড়বে বলে আশা তার। জাতিসংঘ উন্নয়ন সংস্থা ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার বলেন, নিরাপদ নির্বাচনের স্বার্থে সাংবাদিকদের নিরাপত্তা জরুরি। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ, ডিক্যাব ও মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ এমআরডিআই কূটনৈতিক সাংবাদিকদের জন্য 2 দিনের নির্বাচনী রিপোর্টিং প্রশিক্ষণের আয়োজন করে। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত কর্মশালার সমাপনীতে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের কোনো নির্বাচনই শতভাগ সহিংসতামুক্ত ছিল না, তবে আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ করার জন্য সরকার নানা পদক্ষেপ নিচ্ছে। কিছু অস্থিরতা আছে, কিছু অস্থিরতা থাকবে, এক একজন এক একভাবে জাজ করবে, সেটাকে আমাদের বিবেচনায় নিলে চলবে না। আমরা আমাদের মতো করে যেভাবে এগোচ্ছি নির্বাচনের দিকে যাব, নির্বাচন হবে। নির্বাচনকালীন সহিংসতা নিয়ে আমরা নিজেদেরও উদ্বেগ আছে, আমরা সেটা সমাধান করার চেষ্টা করছি। প্রতি নির্বাচনে কিছু মানুষ ভোট দিতে না, এবার কি কিছু বেশি ভোট দিতে না যাবে কিনা এটা আমি বলতে পারবো না। তবে 1991 নির্বাচনে 55% ভোট পড়েছিল, আমার তো মনে হয় এর চেয়ে বেশি ভোট পড়বে এবার। ইউএনডিপির আবাসিক প্রতিনিধি বলেন, গণমাধ্যমের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক আস্থা অর্জন ও দেশের ইতিবাচক ভাবমূর্তি তৈরিতে ভূমিকা রাখে। নির্বাচনের সময়ে সাংবাদিকদের সুরক্ষা ও নিরাপত্তা খুবই জরুরি। ডিজিটাল স্পেসে যেন নারী সাংবাদিকরা হেনস্থার মুখে না পড়েন সেদিকে নজর রাখতে হবে। কূটনীতিক, পর্যবেক্ষক, উন্নয়ন অংশীদার ও বিদেশি বিনিয়োগকারীরা গণমাধ্যমে নজর রাখে। সাংবাদিকদের পেশাদারিত্ব বজায় রাখতে হবে। পরে কূটনৈতিক সাংবাদিকদের হাতে কর্মশালা সনদ তুলে দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। ক্রিকেট 2026 টি-20 বিশ্বকাপে অংশ নেবে পাকিস্তান, তবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষের ম্যাচটি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে তারা। আজ পাকিস্তান সরকারের এক্স হ্যান্ডেলে এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করতে পারে এমন গুঞ্জন ছিল কিছুদিন ধরেই। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি বলেছেন, টি-20 বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে। বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে দেয়া না হলে পাকিস্তান দলও টুর্নামেন্ট বর্জন করবে কিনা এ বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানানোর কথা বলেছিলেন তিনি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে আলোচনার পর নাকভি জানিয়েছেন, 30 জানুয়ারি অথবা 2 ফেব্রুয়ারি সিদ্ধান্ত জানানো হবে। তবে রবিবারই নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দেয় পাকিস্তান সরকার। দেশটির সরকারের এক্স হ্যান্ডেলের মাধ্যমে সিদ্ধান্ত দেয়া হয়, এই বিশ্বকাপে অংশ নেবে পাকিস্তান, তবে প্রতিবাদস্বরূপ ভারতের বিপক্ষের ম্যাচটি বয়কট করবে তারা।
কুমিল্লা ৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। রবিবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ মঞ্জুরুল আহসান মুন্সির আবেদনটি নাকচ করে দিয়েছে। ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারছেন না। এর আগে গত ২১ জানুয়ারি ঋণ খেলাপির অভিযোগে মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির করা রিট সরাসরি খারিজ করে দেয় হাইকোর্ট। পরে তিনি আপিল বিভাগে আবেদন করেন। ঋণ খেলাপির অভিযোগে গত ১৭ জানুয়ারি কুমিল্লা ৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এদিকে কুমিল্লা ১০ আসনের বিএনপির মনোনীত প্রার্থী গফুর ভূঁইয়ার প্রার্থিতা ফিরে পেতে করা লিভ টু আপিলও খারিজ করেছে আপিল বিভাগ। একই আসনে মোবাশের আলম ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে পারবেন বলে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফল অনিষ্পন্ন থাকবে। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সারা দেশে নির্বাচনী সহিংসতার বেশিরভাগই ঘটছে দলগুলোর অন্তকোন্দলের কারণে। আসন্ন নির্বাচন সুষ্ঠুভাবে করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত বলেও তিনি জানান। দুপুরে চট্টগ্রামের আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বিঘ্নে শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই। তিনি আরও বলেন, এবারের নির্বাচনে ইন্টারনেট নিয়ন্ত্রণ করা হবে না, তবে গুজব প্রতিরোধে ও তথ্য যাচাইয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আরও বলেন, চট্টগ্রাম যেহেতু পাহাড় সমুদ্র বেষ্টিত, সেজন্য এই অঞ্চলে অতিরিক্ত সেনা নৌ ও বিমান বাহিনীর ফোর্স মোতায়েন থাকবে। আরও কিছু খবর নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ ১ আসনের প্রার্থী সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, তারেক রহমানের নেতৃত্বই গণতন্ত্রের শক্তি। বাংলাদেশের মানুষ দিশা খুঁজে পেয়েছে তারেক রহমানের নেতৃত্বে। ধানের শীষ প্রতীকে ভোটেই জনগণের মুক্তি মিলবে। ধোবাউড়ায় নির্বাচনী মিছিলের পর সমাবেশে একথা বলেন তিনি। রূপগঞ্জের বিভিন্ন এলাকায় দিনব্যাপী নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বিএনপির প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময় ও ধানের শীষ প্রতীকে ভোট চান তিনি। এছাড়াও মুরাপাড়া মঠের ঘাট এলাকার ৮ নম্বর ওয়ার্ডে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে পথসভা করেন। এ সময় তিনি গ্যাস সংযোগ নিশ্চিত করা, ভূমি দখলবাজদের দমন এবং এলাকা সম্পূর্ণ মাদকমুক্ত করার আশ্বাস দেন। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় তার সাথে ছিলেন। ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী ১ আসনের বিএনপি প্রার্থী খায়রুল কবির খোকন। একই সঙ্গে নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগও তুলেছেন তিনি। নরসিংদীর চিনিশপুর ইউনিয়নের রাজাদি উচ্চ বিদ্যালয় মাঠে এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। সাতক্ষীরায় বিএনপিতে যোগ দিলেন নাগরিক ঐক্য জেলা শাখার সভাপতি ডক্টর রবিউল ইসলাম খানের নেতৃত্বে দলের ২১৭ জন নেতাকর্মী। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক HM রহমতুল্লাহ পলাশ ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সকলের সহযোগিতা চান ডক্টর রবিউল ইসলাম খান। এ সময় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদি, জেলা মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটি সহ অনেকেই উপস্থিত ছিলেন। রাজশাহী মহানগরীতে চলছে জমজমাট নির্বাচনী প্রচারণা। নগরীর দড়িখড়বোনা মোড় থেকে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে একটি পথসভা ও প্রচার শোভাযাত্রা বের হয়। এ সময় সদর আসনের বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে ভোট চান তারা। দুদিনব্যাপী কবিতা উৎসবের উদ্বোধন হলো রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে। জাতীয় কবিতা পরিষদের আয়োজনে এর উদ্বোধন করেন জুলাই অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর বাবা মীর মুস্তাফিজুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। মূল আলোচক ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও রাষ্ট্রচিন্তক ডক্টর সলিমুল্লাহ খান। স্বরচিত কবিতা পাঠে অংশ নেন দেশের বিভিন্ন জেলা ও বিদেশ থেকে আসা কবিরা। অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনে গণভোটে না বলার আহ্বান জাতীয় পার্টির চেয়ারম্যান JM কাদেরের। রংপুর সুপার মার্কেট এলাকায় গণসংযোগের সময় তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকার বাইরের কোনো শক্তির প্ররোচনায় দেশে আধিপত্যবাদ কায়েম করতে চাইছে। জাতীয় পার্টির কো চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান মোস্তফা সহ জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতাকর্মীরা এ সময় তার সাথে ছিলেন।
রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে একটি পৃথক সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের অঙ্গীকার অন্তর্ভুক্তির দাবি জানিয়েছে রোড সেফটি কোয়ালিশন বাংলাদেশ। ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বলা হয়, সড়ক নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘ প্রস্তাবিত সেম সিস্টেম অ্যাপ্রোচের আলোকে একটি পৃথক সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন জরুরি। CIPRB এর রোড সেফটি প্রকল্পের ব্যবস্থাপক কাজী বোরহানউদ্দিনের সঞ্চালনায় এতে মূল বক্তব্য উপস্থাপন করেন রোড সেফটি বিশেষজ্ঞ এম খালিদ মাহমুদ। নতুন বছরের শুরুতে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ নিজেদের লেনদেনের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড করেছে। যাত্রা শুরুর 7 বছরের মধ্যেই দেশের অন্যতম শীর্ষ মোবাইল আর্থিক সেবা হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে নগদ। গ্রাহক সংখ্যা ও লেনদেন দুটি উল্লেখযোগ্য হারে বেড়েছে। রেকর্ড গড়া এই লেনদেনের বড় অংশই এসেছে ক্যাশ ইন, ক্যাশ আউট, সেন্ড মানি, বিভিন্ন পেমেন্ট, সেবা প্রতিষ্ঠানের বিল পরিশোধ, মোবাইল রিচার্জ ও রেমিটেন্স বা প্রবাসী আয় থেকে। নগদের প্রতি গ্রাহকদের আস্থা বৃদ্ধির ফলেই ধারাবাহিকভাবে লেনদেন বাড়ছে বলে মনে করেন নগদের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহিন সরওয়ার ভুইয়া। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnewse। এখন সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই। শুভরাত্রি। শুভরাত্রি।